দর্শক স্বাগত ৭১ জার্নালে। আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনার বিষয়ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানা বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যে খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই এবং সেই খবরের সাথে যুক্ত মানুষদের সাথেও আমরা পর্যায়ক্রমে যুক্ত করে নেই আমাদের আলোচনার সাথে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সময় খবরের ভেতরে তারা ঢোকেন এবং এক পর্যায়ে তারা আমাদের সাথেও সংযুক্ত হন। তেমনিভাবে আজ আমাদের সাথে সিনিয়র সাংবাদিক মারুফ মল্লিক আছেন আমাদের সাথে স্টুডিওতে, এবং স্বাগত আপনাকে ৭১ জার্নালে। ইন্টারভিউটি আসলেই মির্জা ফখরুল দিয়েছেন, তার আসলে খবর আমরা একটু বিস্তারিতভাবে জানতে চাই। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপির, এবং স্বাগত জানাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। এবং একই সাথে আমাদের সাথে অন্যান্য আরও যারা অতিথি আছেন, জয়নাল আবেদীন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপির, তিনিও যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে আমরা আশা করি, এবং একই সাথে রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, তিনিও যুক্ত হবেন। আমরা নিশ্চয়ই আলোচনাটি তখন তাদের সাথে আরও দীর্ঘায়িত করতে পারবো। আর আমাদের সাথে স্টুডিওতে তা আছেনই মারুফ মল্লিক। আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই আসলে যেই বিষয়টি, যেহেতু আমাদের সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আছেন, তার কাছ থেকে আসলে একটু জানতে চাই। সেটি হচ্ছে, বিএনপির মহাসচিব একটি ভারতীয় গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন, সেরকম খবর গণমাধ্যমগুলো বলছে। এর মধ্যে বিএনপির যে প্রেস উইং আছে তারা আবার বলছে যে বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি, এখানে এক ধরনের তথ্যগত ভুল আছে। যেটি আসলে আপনার কাছে জানতে চাই, ইন্টারভিউ হয়েছে নাকি হয়নি? আর এরই মধ্যে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে ফেলেছেন যে তিনি আসলে কোনো ধরনের ইন্টারভিউ দেননি। আসলে আমরা কোনটাকে বিশ্বাস করব? জি, আপনাকে ধন্যবাদ। যিনি বা যে যার কথাটা আমরা প্রচার মাধ্যমে মিডিয়াতে দেখছি, তিনি হচ্ছেন বাংলাদেশের সব থেকে বড় একটি রাজনৈতিক দলের মহাসচিব। সরি, তো তিনি নিজের থেকে বলছেন এই ধরনের ইন্টারভিউ তিনি দেননি এআই এর মাধ্যমে, যেটা অহরহই এখন ঘটছে, সোশ্যাল মিডিয়াতেও ঘটছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি। তো আমার মনে হয় যাকে নিয়ে এই ঘটনা, তিনি যখন নিজে সরাসরি বলেন যে এই ইন্টারভিউ তিনি দেননি বা এই বক্তব্য তিনি দেননি, এরপরে তার কোনো কথা থাকে বলে আমার কাছে অন্তত মনে হয় না। কিন্তু সংবাদ মাধ্যমে যদি তারপরেও এই বিষয়টা নিয়ে আলোচনা হয় অথবা কথা হয়, তাহলে আমার কাছে মনে হবে, বা আমি এভাবে ধরে নিতে পারি, সংবাদ মাধ্যম খবরের খরাতে পড়েছে, দৈন্যতায় পড়েছে। অর্থাৎ এর বাইরেও যে খবরগুলো সেটি তারা নিতে পারছে না, অথবা বিশেষ উদ্দেশ্যে তারা একটা ফাঁদে পা দিয়েছে। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা জানি সবাই অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত রুচিবাদ এবং বাড়তি কথা কখনো তিনি বলেন না। তিনি যেহেতু মিডিয়াকে স্পষ্টত সবকিছু ভেঙে চুরে বলেছেন যে এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আমার মনে হয় এই জায়গাটাই থামা উচিত। সরি। জি, আপনার কাছে মনে হচ্ছে যে এই জায়গায় আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করবার সামনের কোনো অবকাশ নেই, যেহেতু আমাদের সাথে আরেকজন অতিথি আছেন। আপনিও কি মনে করেন? কারণ হচ্ছে সামনে যেহেতু নির্বাচন আছে, নির্বাচনের অনেকগুলো বিষয় আসলে সামনে এসেছে, সেখানে রাজনৈতিক দল থেকে শুরু করে জোট, আসন ভাগাভাগি, নানা রকম এই সরকারের অনেক বিষয়ই সামনে আসলে এসেছে। এত সহজ করে আসলে কি আমরা, যেহেতু বিএনপির মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন বা দেননি, হয়তো আরও পরিষ্কার করা যাবে সামনের দিনগুলোতে, আপনার কাছে কি মনে হয় যে এত সহজেই কি আসলে আমরা এই বিষয় থেকে দৃষ্টি সরিয়ে নিব? গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে এবং এই আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং যারা দেখছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান, সবাইকে শুভেচ্ছা। তো এই বিষয়টাই যে সাক্ষাৎকার নিয়ে যেটা কথা হচ্ছে, এটা তো মনে হয় গতকাল থেকেই বেশ একটা আলোচনার গরম খোরাক জুগিয়েছে গণমাধ্যমে এবং সাধারণ মানুষের মধ্যেও। এই বিষয়টাকে আমরা তিনভাবে ব্যাখ্যা করতে পারি। প্রথমত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বর্তমান রাজনীতিতে অত্যন্ত ভদ্র, সজ্জন
মিষ্টভাষী একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত এবং আমার মনে হয় না, আমি শুনি নাই যে উনি কখনো খুব বেশি কটু কথা বা বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। তো সেই জায়গায় উনি বলেছেন যে উনি এই সাক্ষাৎকারটি দেননি, এআই দিয়ে বানানো। তো আমরা ধরে নিচ্ছি ওনার কথা সত্য। তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা আসলো কোত্থেকে? এই যে এত বড় একটা সাক্ষাৎকার, বেশ দীর্ঘ একটি সাক্ষাৎকার, এবং আপনি পড়ছেন নিশ্চয়ই, খুব গুছিয়ে টুছিয়ে লেখা হয়েছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে এটা এআই দিয়ে বানানো। তো সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমে কিন্তু বাংলাদেশ নিয়ে নানা ধরনের প্রপাগান্ডা প্রচারণা হচ্ছে। সেটা আমরা দেখেছি যে নানা কিছু তারা বলছে যার সঙ্গে বাস্তবতার মিল নাই। সো আমরা যদি রিসেন্ট যে ইন্ডিয়ান কিছু, সব না, কিছু গণমাধ্যমের যে ট্রেন্ড, সেটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এখানে আমরা বলতে পারি যে আসলে হয়তোবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঠিক। কারণ আমরা তো ধরেন গণমাধ্যম কর্মী হিসেবে একটা তৃতীয় অবস্থান থেকে দেখছি, তো ওনার ধারণাটা হয়তো বা বক্তব্যটা সঠিক। তো এইটা হচ্ছে একটা দিক, আমরা ধরে নিলাম ওনার বক্তব্যটা সঠিক। তাহলে ভারতীয় গণমাধ্যম একটা প্রপাগান্ডার অংশ হিসাবে এটা প্রচার করেছে। সামনে যেহেতু নির্বাচন, এখন এখানে এসব বিষয় নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, কিন্তু যেই বিষয়টি নিয়ে তারা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এটা এআই দিয়ে বানানো বা এরকম সাক্ষাৎকার উনি দেন নাই, যে বিষয়টা নিয়ে সংবাদটি এসেছে সেটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো বিষয় না। কারণ সামনে নির্বাচন, নানা ধরনের কথাবার্তা হচ্ছে। আমরা শুনেছি যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, তাদের সঙ্গে জামায়াত ইসলামী বা এনসিপি বা অন্যান্য দলের একটা দর কষাকষির আলাপ কিন্তু আছে পর্দার আড়ালে। সেটা থাকতে পারে, সেটা তো আমরা শুনেছি বিভিন্ন মাধ্যমে। তো এই কারণে যেহেতু একটা আলাপ আছে, সেই আলাপটাকে ধরে হয়তো একটা স্পেকুলেটিভ নিউজ ইন্ডিয়ান গণমাধ্যম করেছেন। আর আমি এই ঘটনা থেকে যেটা বলবো যে আমাদের, ঠিক আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উনি সাক্ষাৎকার দেননি, কিন্তু আমাদের যারা রাজনীতিবিদ আছেন, এমনও হতে পারে, আমি জানি না ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিনা ওই ভদ্রলোকের, ভারতীয় গণমাধ্যমের যিনি সাক্ষাৎকারটি নিয়েছেন, উনি ঢাকায় এসেছিলেন কিনা বা মহাসচিব সাহেবের সঙ্গে দেখা করেছেন কিনা। যদি দেখা করে থাকেন, হয়তো বা উনি সাক্ষাৎকারের জন্য যান নাই, কিন্তু আলাপচারিতা হয়ে থাকতে পারে, এক ধরনের সাধারণ আলাপচারিতা হয় না? ধরেন আপনি তো গণমাধ্যম কর্মী, আমিও দীর্ঘদিন কাজ করেছি, পলিটিক্যাল লিডারদের সঙ্গে তো আমাদের নানা বিষয়ে অফ দ্য রেকর্ড আলাপ আলোচনা হয়। তো এইরকম আমার মনে হয় যে এটা শুধু উনি না, আমি ইন জেনারেল বলবো, আমাদের রাজনীতিবিদ যারা আছেন তারা এই সব বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় আরও সতর্ক থাকবেন। কারণ হয়তোবা উনি সাক্ষাৎকারটা দেন নাই, উনি, এমনও হতে পারে, আমি নিশ্চিত না, এমনও হতে পারে ওনাদের দেখা হয়েছে, কথা হয়েছে, আলোচনা হয়েছে, একটা সাধারণ আলোচনা হয়েছে। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে এখন তো একটা প্রপাগান্ডা বা ধরেন ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন, রং ইনফরমেশন, যেটাই আমরা বলি না কেন, এটা কিন্তু একটা ফ্লাডিং হিউজ, মানে এটা কম বেশি হচ্ছে। তো সেই জায়গায় আমি মনে করি যে গণমাধ্যমকেও যেরকম দায়িত্বশীল আচরণ করতে হবে, পাশাপাশি রাজনীতিবিদদেরও সতর্ক থাকতে হবে। এখানে আপনি একটা বিষয় উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে যেহেতু সামনে নির্বাচনকে ঘিরে আমরা এর আগেও দেখেছি জোটবদ্ধ নির্বাচন করার একটা বলা যায় আসলে প্রচলন আছে বাংলাদেশে। এবং বিএনপিকেও আমরা দেখেছি এর আগে জামাতের সাথে একসাথে তারা জোটবদ্ধভাবে নির্বাচন করেছেন। শামসুজ্জামান, যেহেতু আপনি আছেন, এই যে কথাটা আসলে বারবারই আমরা কম বেশি ঘুরে ফিরে নানাভাবে শুনি যে সামনের দিনগুলোতে আবারও হয়তো বিএনপির সাথে জামায়াতের জোট হওয়ার সম্ভাবনা হতেও পারে, যদি আপনাদের সাথে আলোচনা হয়, অথবা কি অবস্থায় আসলে আপনারা দুই দল আছেন। এরকম এক ধরনের কথাও বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা হয় যে বিএনপির সাথে জামায়াতকে হয়তো সামনের নির্বাচন যেটি আসতে যাচ্ছে সেখানে দেখা যেতে পারে। আলোচনা কি হয়েছে আপনাদের সাথে জামায়াতের কোনো শীর্ষ পর্যায়ের? আমাদের সঙ্গে কম বেশি বিভিন্ন রাজনৈতিক দল যারা কত সময়ে এই যে স্বৈরতন্ত্রের পতন ঘটানোর জন্য দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে, প্রায় 16-17 বছর ধরে, তার ভিতরে জামাতও একটি রাজনৈতিক দল। একসময় তো তাদের সঙ্গে আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে 4 দলীয় জোট ছিল, তারপরে সেটা বাড়তে বাড়তে 30 দলীয় জোট ছিল। এগুলো সবই সত্য, এবং একটা দীর্ঘকাল একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের আছে। সরকার গঠনও তারা প্রতিনিধিত্ব করেছে জামাত, 4 দলের। এইসব ঘটনার ভিতর দিয়ে একসময় আবার জোটের যে রাজনীতি, সেটারও ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ বিএনপি এককভাবে, জামাতও এককভাবে, বা অন্য রাজনৈতিক দলও এককভাবে কাজ করছে বা করছে। কিন্তু
বাংলাদেশের রাজনীতিতে মেরুকরণ হয় নির্বাচনকে ঘিরে, আন্দোলনকে ঘিরে। যেমন একটু আগে আমরা মির্জা ফখরুল ইসলামের সাক্ষাৎকার প্রসঙ্গে বললাম, তিনি অস্বীকার করার পরেও সংবাদ মাধ্যম কিন্তু তাকে ছাড়ছে না। ব্যাপারটা এরকম যে বললেই হলো, অর্থাৎ আমি একটু আগে একটা শব্দ ব্যবহার করেছি যে সংবাদ মাধ্যমে বোধহয় সংবাদের খরা চলছে। সেই জন্যে আমি বা অন্য কেউ যদি সরাসরি প্রচার মাধ্যমে এসে অস্বীকার করে, তারপরেও সেটা থেকে সে বাদ পড়ে না। রাজনীতির বিষয়টা সংবাদ মাধ্যমে এমনও যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তেমনি মেরুকরণ হয়তো থাকে। তবে বাস্তবতায় বিএনপি এখন জামাতের সঙ্গে জোটবদ্ধ হবে কেন, এই প্রশ্ন যদি সামনে আনা যায়, তাহলে আওয়ামী লীগ যদি থাকতো বা পাল্টা শক্তি থাকতো বা আগামী দিনের নির্বাচনে একটা চ্যালেঞ্জ থাকতো, সেই চ্যালেঞ্জটা তো আপাতত মুহূর্তে আছে এটা মনে হচ্ছে না। বরঞ্চ জামাতও একটা আভাস ইঙ্গিতে এবং কোনো কোনো প্রচার মাধ্যম জামাতই এগিয়ে আছে এই ধরনের একটা প্রচারণা তারা করেছে। তাহলে জামাত কেন বিএনপির সঙ্গে বা বিএনপি জামাতের সঙ্গে কেন ফ্রন্ট? এটাও আবার আলোচনায় আছে, যদি ইলেকশন হয় জামাত হয়তো চাইতে পারে সে প্রধান বিরোধী দল হবে। এটা নানান আলোচনা, মেরুকরণের একটা ব্যাপার থাকে। তবে আমার কাছে যেটা মনে হয় যে জামাত বা অন্য যেসব রাজনৈতিক দল আছে, আপনারা নিজেরাও খেয়াল করেছেন যে ইসলামপন্থী দলগুলো একসঙ্গে কাজ করার একটা উদ্যোগ বা জোট বা ইলেকশন, তারা মাঝে মধ্যে এ ব্যাপারে কাজ করছে, কিন্তু সেটা কোনো দানা বেঁধে উঠছে এটা আমার কাছে মনে হয়। আবার বিএনপির সঙ্গে তারা সম্পর্ক রেখে চলতে পারে। জামাত যখন একা ইলেকশন করে, আমরা অতীতে দেখেছি খুব ভালো রেজাল্ট তারা পায় নাই, খুবই হতাশাজনক বলবো যে 3-4টের মধ্যে তারা থাকে। আর জোটবদ্ধ অর্থাৎ বিএনপির সঙ্গে জোটবদ্ধ হলে তারা দেখা যায় যে 18-19টাও পাইছে। সেই জন্য জামাত তো তাদের সদস্য সংখ্যা পার্লামেন্টে বাড়াতে চাইবে। সেটি এখন যেহেতু বিএনপির জন্য এককভাবে থাকতে পারে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাতও এককভাবে থাকতে পারে বা জোটগতভাবে থাকতে পারে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক আগের যে সম্পর্ক, আন্দোলনের মধ্যযুদ্ধ সম্পর্ক, সেগুলো আছে। তবে নির্বাচনী জোটের বিএনপি এখনো পর্যন্ত ওটি ভাবছে এটা বলা যাবে না। নিশ্চয়ই এই আলোচনা চলবে। আপনি আছেন আমাদের সাথে, এর মধ্যে যেহেতু আরেকজন অতিথিও যুক্ত হয়েছেন জয়নাল আবেদিন শিশির, যিনি যুগ্ম সদস্য সচিব এনসিপির, আপনিও আছেন। তবে বিরতি নিয়ে আসলে ফিরে আসতে হচ্ছে এই আলোচনায়। দর্শক, নানা খবর আমরা দেখছিলাম, বিভিন্ন সংবাদ ভিত্তিক টেলিভিশন তারা শিরোনাম করেছে। ঘুরে ফিরে আসলে আলোচনা সেই এনসিপি এবং একই সাথে মির্জা ফখরুলের বক্তব্য। আমরা আসলে এরই মধ্যে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদের। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, যেহেতু আপনি আছেন, আপনার কাছে একটু আসতেই চাই প্রথমে। সেটি হচ্ছে যে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটে গেল, এনসিপি নেতাদের উপর যে হেনস্থার যে ঘটনাটি, সেখানে বলা হচ্ছে যে নিউ ইয়র্কের যে কনসুলেট আছে তারা আসলে নিরাপত্তার বিষয়টি পর্যাপ্ত করেনি। এখন সেই জায়গা থেকে আপনারা সেখানে দাবি করছেন যে সেই কনসুলেটকে যেন হচ্ছে সরিয়ে নেওয়া হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পদক্ষেপ নেওয়া হয়। একটু বিস্তারিত বলবেন যে আপনারা কী ধরনের এই ক্ষেত্রে দাবি জানাচ্ছেন, এবং একই সাথে যেহেতু এখানে আওয়ামী লীগের সেখানকার নেতাকর্মীরা, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়টি আসলে আপনাদের কাছে কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে একাত্তর জানানো সকল দর্শককে। আমরা আসলে নিউ ইয়র্কের যে পরিকল্পিত যে হেনস্থার ঘটনা এবং যে এটি ষড়যন্ত্র, আমরা এটিকে কোনোভাবে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে আমরা মনে করি না। আমরা মনে করি এটি পরিকল্পিত দীর্ঘদিনের সংঘবদ্ধ প্রচেষ্টা এবং এটি অব্যাহত রয়েছে। আপনারা জেনে থাকবেন এর আগেও উপদেষ্টা আসিম নজরুলকে, তারপর উপদেষ্টা মাহফুজ আলমকে এভাবে হেনস্থা করা হয়েছে।
তো আমরা সর্বশেষ দেখলাম নিউ ইয়র্কে এই যে ঘটনাটি। আপনি এখানে দেখেন, এখানে কনসুলেটের মধ্যে থেকে বলা হয়েছিল এই ওনাদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, দলীয় কোনো নেতাকর্মী বা বাংলাদেশ পন্থী কোনো নেতাকর্মী আশেপাশে থাকার কোনো প্রয়োজন নেই, পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। যার কারণে সেখানে সঙ্গত কারণেই হচ্ছে এনসিপি নেতাকর্মীরা, এনসিপি যারা ডায়াসপোরা কমিউনিটি আছেন, তারা সেখানে না থেকে এই কনসুলেটের এই আশ্বাসে বিভ্রান্ত হয়ে তারা প্রায় আধা কিলোমিটার বা 1.5 কিলোমিটার দূরে অবস্থান করেছে। তো আমাদের কথা হচ্ছে, আমরা তাদের উপরে যে আস্থাটা রেখেছি সেটা তারা বিশ্বাসভঙ্গ করেছে এবং তারা আমাদেরকে বিভ্রান্ত করেছে এবং প্রতারিত করেছে। পরে আমরা খবর নিয়ে দেখলাম আসলে তারা হচ্ছেন এখানে যারা কর্মরত হয়েছেন বেশিরভাগ হচ্ছে সাবেক আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পদ্মারি ক্যাডাররা, যারা এখনো আওয়ামী লীগকে বিভিন্নভাবে তথ্য পাচার করছেন এবং সরকারের গুরুত্বপূর্ণ যে কোনো সফর সম্বন্ধে এবং শিডিউল সম্বন্ধে তারা আগামীগুলো জানিয়ে দিচ্ছেন। যার কারণে আওয়ামী লীগ সেগুলো মানে খুব আগে পেয়ে যাচ্ছেন। আপনারা দেখেন, অথচ বিএনপি এবং এনসিপি নেতাকর্মীরাই ভিতরে ঢুকতে পারেননি, আমরা যতটুকু জেনেছি। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জন্য মানে ওরা ঢুকতে পেরেছে এবং ওরা কিন্তু জানতেন যে এই মাত্র আসতেছে। তার মানে এই তথ্যটি তো সরাসরি হচ্ছে এই যারা এখনো ফ্যাসিস্টের দোষর, আপনারা এটা নিউ ইয়র্কের কনসুলেটের ব্যর্থতা দেখেন কিনা? যারা হচ্ছে এখনো কর্মরত রয়েছেন, এই সমস্ত চিহ্নিত মানে সন্ত্রাসী মদতদাতা কনসুলেট কর্মকর্তারাই কিন্তু এই কাজটি ঘটিয়েছেন। এবং আমরা মনে করি সবার আগে তাদেরকে গ্রেপ্তার করা উচিত এবং তাদেরকে চাকরিচ্যুত করা উচিত এবং এই ঘটনার এগুলো চলতে থাকবে। এবং এই সন্ত্রাসী কার্যক্রম মূলত হচ্ছে কনসুলেটের সাবেক যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের এই সমস্ত গুন্ডা কর্মকর্তারা এগুলো ঘটিয়ে যাচ্ছেন। এবং আমরা তাদেরকে আওয়ামী লীগের মাঠকর্মী থেকে কোনোভাবে আমরা সুশীল মনে করি না, আমরা তাদেরকে গুন্ডাই মনে করি। তারা এই গুন্ডামিটাকে প্রশ্রয় দিয়েছেন এবং তারা একটা সরকারি কর্মকর্তা হিসেবে নিজেরা এখানে অংশগ্রহণ করেননি, জাস্ট দলীয় কর্মীদেরকে লেলিয়ে দিয়েছেন। একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়েরও তো হচ্ছে এখানে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার একটি বিষয় থাকে। সেখানে আসলে আপনি দেখেন কিনা ব্যর্থতা, যে পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে সেভাবে আসলে এই অতিথিদের নিরাপত্তা দিতে পারেনি? আমি তো সেই জিনিসটাই বললাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন, যারা নিউ ইয়র্কে এখন দায়িত্বরত রয়েছেন, তারা তো মূলত হচ্ছে ফেসিবাদের দোষর এবং আমরা দেখিয়ে দিয়েছি তারা কোন পদে রয়েছে। আপনার আমাদের ডায়াসপোরা কমিউনিটি একদম স্পষ্ট তাদের পদ বিষয় উল্লেখ করেছে। এই সমস্ত ফেসিবাদের দোষরদেরকে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। এখনো বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে ফেসিবাদের দোষররা বহাল তবিয়তে আছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। উল্টো বাংলাদেশের নেগেটিভ তারা ব্র্যান্ডিং করে যাচ্ছেন সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষের শক্তিগুলোর বিরুদ্ধে অব্যাহত তারা এই সমস্ত ষড়যন্ত্র করে যাচ্ছেন। যদি তাদের সদিচ্ছা থাকতো, কোনো মতেই এই ধরনের একটি হামলার সুযোগ পেত না। আপনারা যদি জানেন, পরবর্তীতে কিন্তু আমরা আমাদের নেতাকর্মীরা আসার পরে তারা কিন্তু লেজ গুটিয়ে পালিয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা, এবং তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। তার মানে কি, তারা এর আগের সময়টুকু তাদেরকে মানে হামলা করার সুযোগ দিয়েছে এই সমস্ত মানে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কর্মরত আওয়ামী লীগের দোসররা রয়েছেন এবং চিহ্নিত যারা এখানে তথ্য পাচারকারী, তথ্য লিককারী এবং তারা ষড়যন্ত্রের অংশ এবং তারা, আমরা মনে করি তারা এখনো ফেসিবাদের দোসর। তাদেরকে এই বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের এই এত বড় একটি গুরুত্বপূর্ণ জায়গা তাদেরকে আর চাকরিতে বহাল তবিয়তে রাখার কোনো সুযোগ নেই। তাদের আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার যে কথা, আপনার বক্তব্যের যে মূল ইয়েটা যদি আমরা ধরে নেই, আপনি বলছেন যে বিভ্রান্ত করা হচ্ছে। অধ্যাপক আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে একটু অপদস্থ করার চেষ্টা করা হয়েছিল। সম্প্রতি আরেকজন উপদেষ্টা মাহফুজকে লন্ডনে ডিম ছুঁড়ে মারা হয়েছে। তো এই বিভ্রান্ত কি আপনারা নিজেরাই নিজেদের বিভ্রান্ত করছেন? কারণ সরকারের অংশ তো আপনারা। এই এনসিপির হয়তো বা সরাসরি যুক্ত নেই, কিন্তু আপনাদের দুইজন উপদেষ্টা সরকারে আছেন এবং সেই সরকারে আপনাদের ভূমিকা কি? আপনি বলছেন যে আমাদের বিভ্রান্ত করা হচ্ছে। তো পার্ট অফ দি গভর্নমেন্ট, আমি একটু শেষ করি প্রশ্নটা, পার্ট অফ দি গভর্নমেন্ট আপনারা নিজেরাই নিজেদেরকে বিভ্রান্ত করছেন কিনা? এবং বারবার বলছেন যে এই ফেসিবাদের দোষর এখনো বহাল তবিয়তে বসে আছে। তাহলে আপনাদের দুইজন উপদেষ্টা এতদিন সরকারে কি করলেন? তারা কি সরকারকে বলেননি যে ফেসিবাদের উপদেষ্টাদের সরিয়ে দেন? এই ব্যর্থতার দায় তো আপনাদেরও। এটা উদ্ধরপিণ্ডি বুজুর্গের চাকরি তো লাভ নেই। হ্যাঁ, প্রথমত যে দুজন উপদেষ্টা তারা এনসিপি দলীয় কোনো পদে নেই। তারা না, এটা আপনারা বারবার বলেন বটে, কিন্তু এটা হয়ে যাচ্ছে ওই যে জাতীয় পার্টি। আপনি প্রশ্ন করি, তারপর আপনি আবার বললেন। আপনারা তো স্ক্রিনে বসে আসছেন।
প্রথমত হচ্ছে তারা বিপ্লবী শক্তি, তারা সর্বজন মানে সর্বসম্মতি সিদ্ধান্তে তারা সরকারে গিয়েছেন। তারা শুধুই এনসিপির, আমরা এটা বলবো না। আমরা মনে করি বর্তমান সরকারে যারা রয়েছে তারা সবাই আমাদের। এখন যদি আপনি যদি তাদের দুইজনকে যদি বলা করেন যে তারা এনসিপি, তাহলে বলতে হবে বাকি যারা আছে সব তাদের বিএনপি বা আপনাদের বিএনপির। আপনারা যারা এখন বিএনপি পন্থী বা বিএনপি মনে করেন, তাহলে আপনাদের বাকি তাদের যে আসিফ নজরুল, তাহলে সে আপনাদের। তাহলে তো আসিফ নজরুল তো অনেকটা সবাই মনে করে বিএনপি করে। তাহলে আসিফ নজরুল হামলা হলো, এর ব্যর্থতার দায় কি আপনাদের? আপনারা কেন পারেন নাই? আসিফ নজরুল তো আপনাদের কথা বলে। আরো যদি বলি যে মির্জা ফখরুল ইসলাম সাহেবের সাথে যারা রাত্রে কবিতা আবৃত্তি করে, গান গায় বা খোশ আড্ডাতে মেতে ওঠেন, তারা কি সব বিএনপির? তাহলে তারা তো ভরে ছিলেন, তাদের নিরাপত্তার ব্যর্থতা আপনারা বিএনপিরা কেন পারেন নাই? আমি মনে করি শিশির, প্রশ্ন হচ্ছে যে সামাজিক সম্পর্ক বা যোগাযোগ তো বিচ্ছিন্ন থাকবে না। রাতের বেলা কবিতা পাঠ করলেই এক দলের হয়ে যায় না সবাই। কিন্তু আপনাদের অবস্থাটা হয়েছে জাতীয় পার্টির মতো। আমরা একটা অদ্ভুত জাতীয় পার্টি দেখেছি, তারা বিরোধী দলে ছিল, আবার তারা শেখ হাসিনার এই ফেসিবাদের মন্ত্রিসভাতেও ছিল। এখন একই সঙ্গে আপনারা সরকারের বিরোধিতাও করেন, আবার সরকারের অংশও আছেন। এখন মাহফুজ এবং আপনাদের আসিফ দুইজন যে উপদেষ্টা আছেন, আপনারা যারা বিএনপির আছেন, আপনারা একই সময় অ্যাটর্নি জেনারেলও থাকেন, আবার ধানের শীষের প্রতীকে নির্বাচনী ক্যাম্পেইনও করেন। আপনারা একই সময় প্রধান বিচারপতি থাকেন, আবার বিএনপিও করেন। তাহলে আপনাদের অবস্থাটা কি? কার সাথে তুলনা করবেন? জাতীয় পার্টির মতন দলের সাথে আপনাদের অবশ্য আমি তুলনা করি, আমাদের ছোট করতে চাই না। আপনারা নিজেরাই মনে দাবি করেন আপনারা অনেক বড় সংগঠন। আপনাদের অবস্থাটা কি? তাহলে আপনারাই ব্যাখ্যা করবেন। আমরা মনে করি এসব ট্রেনিং না করে যারা এই সমস্ত সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেয় সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হন। একটা জাতীয় হবেন না। এনসিপি দুজন উপদেষ্টাকে জোর করে, যাদের পদ পদবি কিছুই নাই, তারা ছাত্র প্রতিনিধি, তাদেরকে এনসিপি বানাতেই হবে, এই জন্য করবেন। বাকি সকল উপদেষ্টা, তাহলে তো আপনাদেরকে দায় নিতে হবে বাকি সকল উপদেষ্টার এই সমস্ত কর্মকাণ্ডে। কারণ বাকি সকল উপদেষ্টা তাহলে আপনাদের, এবং আপনাদের কথা শুনে, এবং আপনার ইনডোর আউটডোর সব জায়গায় আপনাদের সাথে সৎ কথা। তাহলে আমরা কি মনে করবো? পুরো ব্যর্থতা দায়ভার কি শুধু আপনাদের? আপনার এই প্রশ্নটা নিশ্চয়ই আমাদের সাথে, যেহেতু ভাইস চেয়ারম্যান বিএনপির শামসুজ্জামান দুদু আছেন, তিনি দেবেন। তবে আমাদের সাথে যেহেতু আরেকজন অতিথি আছেন রাশেদ খান, আমরা তার কাছ থেকে একটু কথা আসলে শুনতে চাই। সেটি হচ্ছে যে নিউ ইয়র্কে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনা নিয়ে, এবং একই সাথে হচ্ছে বিএনপির মহাসচিবের বক্তব্য, সেটি কতটুকু সত্য না, সেই জায়গাতে অবশ্যই আলোচনা করবার জায়গা আছে। কিন্তু যেটি আসলে জানতে চাই আপনার কাছে, বলা হচ্ছে যে গণ অধিকার পরিষদ তারা এনসিপির সাথে জোট করে সামনের দিনে নির্বাচন অংশ নিতে যাচ্ছে। আসলে কি আপনারা জোট করছেন? আমরা আপনার কথা আসলে শুনতে পাচ্ছি না। জি 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 বলুন। রাশেদ খান, আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আবারও সংযোগ স্থাপন করতে পারবো আপনার সাথে। কিছুটা আসলে পুরোপুরি আপনার কথা আসলে আমরা বুঝতে পারছি না। শামসুজ্জামান দুদু, আপনি আছেন আমাদের সাথে? জি, জনাব আবেদিন শিশির যে এই বক্তব্যগুলো বারবার তুলে ধরছিলেন, আপনার যদি এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া থেকে থাকে। আমার কাছে মনে হয়েছে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটেছে তার পুরো দায়টাই সরকারের। সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূস সাহেব সেখানে নিজে ছিলেন, আর তিনি আমন্ত্রিত হিসাবে বিএনপি, এনসিপি এবং জামাতের প্রতিনিধিরা ছিলেন। তো ডক্টর ইউনূস সাহেব নিজে নিরাপদ এক্সিটে চলে গেছেন। জামাতও তারা তাদের মতো করেছিল। বিএনপি এবং এনসিপির যে অবস্থাটা মুখোমুখি হয়েছে, সরকার এই ক্ষেত্রে দায়টা অস্বীকার করতে পারে বলে আমার কাছে মনে হয়। তো সরকার যখন সম্মানিত নেতৃবৃন্দকে সঙ্গে করে নিয়ে যায়, তখন পুরোটাই সরকারের সতর্ক, সজাগ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারত। নিউ ইয়র্কের এই ঘটনার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যে স্বৈরতন্ত্রের পতন হলো, তারা গণহত্যা, লুটপাট এটা করার পরেও তাদের যে অনুশোচনাটা দরকার ছিল, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছিল
1 বছর অধিককাল যাওয়ার পরেও তারা তাদের অবস্থানেই আছে, অর্থাৎ তারা এখনো মনে করে তারা যা করেছে তা সঠিক, এবং তার প্রতিপক্ষ হিসাবে সরকার এবং বিএনপি বা জামাত অথবা এনসিপি এদেরকে সুষ্ঠু স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড তারা করতে দিবে না। তো সরকারের সেই ক্ষেত্রে আমি বলবো কিছুটা নেগলিজেন্সি ছিল, অনীহা ছিল, দুর্বলতা ছিল। এই জন্য এই পরিস্থিতিটা মুখোমুখি আমরা হতে দেখেছি নিউ ইয়র্ক। তবে এর থেকে শিক্ষা নেওয়ারও অনেক কারণ আছে। জি দুদু ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনি আগের পর্বে বলেছেন যে জামায়াতের সঙ্গে জোটের বিষয়টা আপনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো বা জোটবদ্ধ রাজনীতি হবে না, সেটা আমরাও বুঝতে পারছি, কিন্তু যেই জিনিসটা নিয়ে আলাপ হচ্ছে যে ধরেন আপনি যেটা বললেন যে জামায়াত ইসলামী বা এনসিপির এই মুহূর্তে এককভাবে নির্বাচনে গেলে কয়টি আসনে জয়ী হতে আসতে পারে, সেটা নিয়ে একটু সন্দেহ থেকেই যাবে, আলাপ আলোচনার সুযোগ আছে। তো আপনাদের মধ্যে কি এইরকম যেই সাক্ষাৎকারটি নিয়ে খুব আলোচনা হচ্ছে যে 30টি আসন জামাত চেয়েছিল, মানে ঠিক জোট না কিন্তু তাদেরকে কিছু আসন ছেড়ে দেয়া আর কি, 91-এ যেমনটা হয়েছিল, একটু সমঝোতা বা নিজেদের মধ্যে বোঝাবুঝি, এরকম কি কোনো সম্ভাবনা আছে? না, আমরা তো এই সাক্ষাৎকারটা যিনি দিয়েছেন বলে দাবি করা হচ্ছে তিনি কিন্তু অস্বীকার করেছেন। আমি শুরুতেই সেই সাক্ষাৎকারটি নিয়েই খবরের দৈন্যতা করার কথা উল্লেখ করেছি। আবারও আপনি যখন উত্থাপন করছেন, তো আমি মনে করি যে এই ঘটনাটা যার বয়ানে সামনে এসছে সে যখন অস্বীকার করছে, না আমি সেটা তো বলছি যে অস্বীকার করেছেন, এটা নিয়ে আলোচনার সুযোগ নেই, কিন্তু আমি বলছি যে এরকম কি কোনো সম্ভাবনা আছে সামনে যে জামাত বা এনসিপিকে কিছু আসনে ছাড় দিয়ে দেয়া আনঅফিসিয়ালি বিএনপির পক্ষ থেকে, ঠিক জোট না, এটা আনঅফিসিয়ালি না। আমরা যদি মনে করি যে যারা গণঅভ্যুত্থানে দায়িত্বশীল ভূমিকা এবং নির্যাতিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পার্লামেন্টে থাকা উচিত। রাজনীতিতে কিন্তু জোট হলেই একে অপরের ছাড় দেয় এমন না, বাইরে থেকেও অনেকেই মনে যদি করে যে এনসিপি এবং জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলের প্রধান অথবা তাদের কিছু মানুষের পার্লামেন্টে থাকা উচিত, এটা যদি বিএনপি মনে করে, তাহলে এটা তো প্রকাশ্যেই তারা ঘোষণা করেই তাদের সিটগুলোতে আমরা বিবেচনায় নিয়ে যাব, বা অন্য পার্টিগুলোও তারা তাদের মতো করে নির্বাচনে এগোতে পারে। কে কাকে সহযোগিতা করবে, হেল্প করবে, এটা কিন্তু মেরুকরণের মধ্য দিয়ে আগামী দিনে স্পষ্ট হবে। এখন তো সেই মেরুকরণটা শুরু হয়েছে, এটা আমি দাবি করতে চাই না। তবে স্বৈরাচারের পতন যেমন এই সমস্ত রাজনৈতিক দলগুলো রাস্তায় থেকে করেছে, আগামী দিনে আমি মনে করি আমার দলের পক্ষ থেকেও বলা হয়েছে যে যারা আন্দোলনে ছিলেন, মানে স্বৈরতন্ত্রের বিপক্ষে, হাসিনার বিপক্ষে, তারা যদি নির্বাচনে কোনো কারণে এককভাবে করে এবং তারপরেও যদি তারা ভালো না করে, তার মানে এই নয় যে পার্লামেন্টেও বাইরেও তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না, সরকারে থাকতে পারে, অন্যভাবে থাকতে পারে, এটা হচ্ছে সর্বশেষ। পার্লামেন্টে থাকবে না এটা আমরা মনে করি না। সেই জন্য আমাদের বড় দল বলে না, এটা আমাদের নীতিগত অবস্থান থেকে এই জিনিসগুলো আমরা চিন্তা করছি। আরেকটি বিষয় একটু আলোচনা করতে চাই, জনাব আবেদিন শিশির যেহেতু আছেন, সেটি হচ্ছে যে সামনে নির্বাচনকে ঘিরে আপনারা আপনাদের যে প্রতীক চেয়েছিলেন শাপলা, সেটি নির্বাচন কমিশন আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সেটি পাওয়ার সম্ভাবনা আপনাদের আসলে একেবারেই নেই। কিন্তু এরই মধ্যে আপনাদের অন্য নেতারা আবার এটি বলছেন যে যেভাবেই হোক না কেন শাপলার প্রতীক দিতেই হবে, তা না হলে সামনে নির্বাচন আসলে কিভাবে হয় সেটা তারা দেখে নেবেন। এই ধরনের একটি হুমকি স্বরূপ বক্তব্য এসছে আপনাদের দলের একজন সংগঠনের পক্ষ থেকে। নির্বাচন একটি প্রতীক না আপনারা না পেলে নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন, এ ধরনের হুমকি দেওয়াটা আসলে কতটা শোভন হলো? আচ্ছা, প্রথমত আমরা শুরু থেকে বলে আসছি বর্তমানে নির্বাচন কমিশনের যে কাঠামো বা নির্বাচন কমিশন নিয়োগ নীতিমালা, এটি সরাসরি ফেসিস্ট কাঠামোর উপরে বিরাজ করে
এবং নির্বাচন কমিশনের অধীনে যে নিবন্ধন প্রথা, এটি হচ্ছে 111-এর কালো আইন। এই 111-এর কালো আইন এবং ফেসিস্ট কাঠামোর উপর ভিত্তি করে বর্তমান যে নির্বাচন কমিশন আচরণ করছে, সেটি হচ্ছে বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকার মতো। আমরা স্পষ্ট দেখিয়ে দিয়েছি, দেশের বিশেষজ্ঞ আইনজীবী প্যানেল স্পষ্ট মতামত দিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই, এবং যদি নির্বাচন কমিশন মনে করে যে শাপলা প্রতীক সে দিবে না, তাহলে আমরা বলেছি সে লাল শাপলা বা সাদা শাপলাও দিতে পারে। এতটুকু অপশন আমরা তাকে দিয়েছি, যেটা একদম আইনের মধ্য থেকে আমাদের ন্যায্য অধিকার যেটা। আপনারা নির্বাচন কমিশনকে অপশন দিচ্ছেন, ওরা আপনাদের দিচ্ছে না। আমি একটু কথা বলি, আমার শেষ করতে দেন। এবং একই সাথে এই প্রশ্নটাও করে নিতে চাই, আপনি এটাকে বললেন যে ইসির আচরণ হচ্ছে বিএনপি দপ্তর সম্পাদকের মতো, দপ্তরের মতো। কিভাবে সেটা একটু যদি ব্যাখ্যা করেন, কেমন করে ইলেকশন কমিশন বিএনপির হয়ে কাজ করছে? ইসি যে আপনার আচরণটা করলেন, আমাদের বেলায় সে বললেন যে এখানে তার আইনের মানে সমস্যা আছে। আমরা তো তাকে আগে বলছি, আপনি যে 111-এর কালো আইন, নির্বাচন কমিশন নিবন্ধন প্রথা, আপনি এটা থেকে বের হয়ে আসেন। নির্বাচন কমিশন নিয়োগ যে কালো আইন শেখ হাসিনা করে গিয়েছেন, আপনি নিজে তো একটা অবৈধ, কারণ আপনার তো এই নিয়োগটা ঠিক হয় নাই, আপনাকে তো এদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই, আপনি হয়েছেন একটা দলের মনোনীত ব্যক্তি হিসাবে। দ্বিতীয়ত হচ্ছে ইশরাককে ঢাকা মহানগরের নেতা ইশরাককে সিটি কর্পোরেশনের মেয়র বানানোর জন্য ইসির যে নগ্ন দলীয় অ্যাপ্রোচ সে দেখিয়েছেন, এরপরে তাকে আর বিএনপির দপ্তর সম্পাদক না বলার কোনো কারণ নেই। আমি বলেছি বিএনপির দপ্তর সম্পাদকের মতো, আমার মনে হয় মতো না বলে এখন ডাইরেক্ট বলাই যায় সে বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকায় আছে, কারণ তিনি জাতীয় নাগরিক পার্টিকে আটকানোর জন্য এমন কোনো ফাঁদ নাই তিনি পাতেন নাই। আরে ভাই, আপনি নিজে আইনের নীতিমালা ঠিক নাই, আপনি আসছেন মানুষের আইনের নীতিমালা, মানে আপনি কি তাহলে বলতে যাচ্ছেন যে আপনাদের প্রতীক না দেওয়ার পেছনে অন্য রাজনৈতিক দলের এক ধরনের হাত আছে? এই যে নির্বাচন কমিশন একদম বেকার লোক ছিলেন 10-12 বছর, আমরা রক্ত দেওয়ার কারণে, শহীদ হওয়ার কারণে একটা বেকার লোকের একটা রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়েছে, সাংস্কৃতিক দায়িত্ব। দলীয় প্রতীক নিয়ে বিএনপি থেকে এমপি ইলেকশন করেন, আপনি তো এইভাবে দল করতে পারেন না। আপনার মতো লোকেরা বাংলাদেশে এখন ছাত্র জনতা জীবন দিয়েছে, মাসুম বাচ্চারা জীবন দিয়েছে, যার কারণে আপনি একটা চাকরি পাইছেন। 10-12 বছর তো বেকার ছিলেন, অথচ আসে এখন আইন দেখান, যে আইনগুলো শেখ হাসিনার ফেসিস্ট আইন, ফেরাউনি আইন। এই আইনগুলো মূলত আমাদেরকে নিপীড়ন করার জন্য, ফেরাউনরা যেভাবে মানুষকে নিপীড়ন করতো 15-17 বছর, ঠিক আমাদেরকে নিপীড়ন করার জন্য এই নির্বাচন প্রথা আইন করা হয়েছিল। না, কিন্তু আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই শাপলার প্রতীক না পাওয়ার পেছনে বাইরে থেকে একটা রাজনৈতিক দল হয়তো সেখানে কোনো ধরনের হয়তো বাধা তৈরি করছে যাতে আপনারা সেটা না পান। আপনার অভিযোগের তীর একটি রাজনৈতিক দলের দিকে, নিশ্চয়ই আমরা সেই বক্তব্য শুনবো। তবে এর মধ্যে আমি আপনাকে বলি, বাংলাদেশের কি কোনো কোর্ট কি ওনাকে বলেছে যে এখানে আইনগত বাধা আছে? একটা বিশেষজ্ঞ প্যানেল বললো এবং আইনজীবী প্যানেল বললো এখানে আইনগত কোনো বাধা নাই, তারপরে উনি 111-এর কালো আইনের উপর ভিত্তি করে এবং শেখ হাসিনার পাতানো একটি যে নির্বাচন কমিশন নীতিমালা আইনের উপর ভিত্তি করে আমাদের অধিকার বঞ্চিত করতে চান। এছাড়া উনি কোনো লিগ্যাল গ্রাউন্ড দেখাতে পারবেন? আমরা তো বললামই, আপনি যদি শেখ হাসিনা আইনের উপর ভর করেন তাহলে আপনার নিয়োগ অবৈধ, আপনি নিজে অবৈধ। আপনি শেখ হাসিনা আইনের উপর ভর করে আমাদেরকে এইভাবে বঞ্চিত করতে পারেন না। আপনার জীবন দেওয়ার কারণে আপনি সম্মানিত হয়েছেন, দেশের মানুষ আপনাকে এখন চিনে, আপনার অধীনে নির্বাচনে মানুষ প্রস্তুত। কিন্তু আপনি যদি দলীয় কর্মীর মতো আচরণ করেন, কিন্তু এটি তো নিয়ে আলোচনা করবার সুযোগ আছে, আপনারা সেই আলোচনায় কি যাবেন, নাকি আপনারা যেভাবে ঘোষণা দিচ্ছেন যে সামনে নির্বাচন হওয়ার ক্ষেত্রে আপনারা এক ধরনের সেখানে প্রতিবন্ধকতা তৈরি হবে বা এরকম কিছু? আপনারা নির্বাচন কমিশন তো বলেছে যে আপনারা নতুন কোনো যদি প্রতীক চান তাহলে সেটা নিয়ে আলোচনা করতে পারেন। দেয়ালে ঠেকে যায় আমাদের সাথে, যে যদি পিঠ যদি আমাদের দেয়ালে ঠেকে যায়, আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করব। আমরা মনে করব এই যে, আমি আরেকটু তথ্য দিই, এই নির্বাচন কমিশনের যে কর্মকর্তা থেকে শুরু করে এই নির্বাচন কমিশনের এমন কোনো ঝাড়ুদার নাই যারা হচ্ছে আওয়ামী লীগ 17 বছর নিয়োগ দেয় নাই, আর 2001 থেকে 6 পর্যন্ত বিএনপির কিছু কর্মকর্তা এখানে আছে। এই দুই দলের নেতা কর্মী ছাড়া এখানে কোনো কর্মকর্তা কর্মচারী নাই, তারা এখন যা চাচ্ছেন তাই হচ্ছেন। সুতরাং এভাবে যদি উনি এই সমস্ত দলীয় আচরণ করেন এবং ওই সমস্ত কর্মকর্তা দিয়ে বাংলাদেশে ইলেকশন করেন, আমি মনে করবো ঠিক শেখ হাসিনা পরিণতি সে ভোগ করবে। শেখ হাসিনা যেভাবে পালাইছে এবং তাকে পালানো লাগবে,
কখন পালাবে, কোথায় পালাবে, এই সিদ্ধান্ত তাকে নেওয়া লাগবে এবং নিশ্চিত থাকেন তাকে পালাইতে হবে। আমি আসলে যে প্রশ্নটা আপনাকে আমি যে প্রশ্ন হয়ে গেছে টোটালি দেশের মধ্যে একটা মানে রক্তারক্তির একটা পরিস্থিতি তৈরি করছে। আপনাকে যে প্রশ্ন আসলে করেছিলাম পায়ে পা দিয়ে যেটা একটা কোন একটা স্যাটেল ইস্যু, চাইলে আমরা এই আমরা যে বিষয়টা আসলে বারবারই বলছি যে আলোচনা করার তো সুযোগ আছে, আপনারা এটি নিয়ে আলোচনা করবেন কিনা নির্বাচন কমিশনের সাথে সেটি হয়তো উত্তর নিব। তবে যেহেতু রাশেদ খান যুক্ত আছেন, তো আপনার সাথে আসলে আসতে চাই, অনেকক্ষণ পরে আসলে সংযোগটি স্থাপন করা গেছে আপনার সাথে। সামনে নির্বাচন জোটবদ্ধভাবে করতে যাচ্ছেন কিনা আপনারা এনসিপির সাথে? ধন্যবাদ। তার আগে আপনি আমাকে শুরুতে যে প্রশ্ন করেছিলেন একটু উত্তর দিই। দেখেন, এনসিপি গণ অধিকার পরিষদ আমরা একসাথে বসে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল যে আমরা একীভূত হব। তবে গতকাল ৭১ টেলিভিশনের টক শোতে আমি যেটি দেখলাম যে এনসিপির একজন নেতা যে ভাষায় কথা বললো যে আমরা নাকি আমাদের দল বিলুপ্ত করে আমাদের ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী সংগঠন সেটার নাম পরিবর্তন করে আমরা নাকি এনসিপিতে যোগদান করব। দেখেন, আমাদের সাথে তাদের যে আলোচনা হয়েছে সেটা ছিল অত্যন্ত আন্তরিক, কিন্তু এনসিপির একজন শীর্ষ নেতা এই টক শোতে এসে আমাদেরকে অপদস্থ করলো। আচ্ছা, আমরা কেন এনসিপিতে যুক্ত হব? আমরা যদি আমাদের দল বিলুপ্ত করতে চাই বা আমাদের কোনো নেতা কোনো দলে যুক্ত হতে চায়, তার জন্য বিএনপি রয়েছে, জামাত রয়েছে। এনসিপি যেখানে নিবন্ধনই না সেখানে আমরা তাদের সাথে মানে আসন ভাগাভাগি করার জন্য যুক্ত হব, এই ধরনের তো আলোচনা হয়নি। আমি জানি না আসলে শিশির সাহেব কি বলবেন, বাট তাদের কতিপয় নেতা যেভাবে আমাদেরকে অপদস্থ করছে, যেখানে আমার ভাষাগুলো দেখেন, আমি কিন্তু বলেছি যে একসাথে হতে হলে আমাদেরকে আন্তরিক হতে হবে, ছাড় দিতে হবে। এবং আমি বলেছি দেখেন, এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ ইকুয়াল নিউ নেম হতে পারে, অথবা এই দুটি দলের মধ্য থেকে আলোচনার ভিত্তিতে আমরা একটি জায়গায় পৌঁছাতে পারি, অথবা নেতৃত্বের জায়গায় কারা আসবে সেটিও আমরা আলোচনা করতে পারি। অথচ তারা এমন ভাব দেখাচ্ছে যে তারা বাংলাদেশের ১ নম্বর দল, যদিও তিনি দাবি করছেন যে আগামী নির্বাচনে ১৫০টি আসন পাবেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মধ্যে শীর্ষ পর্যায়ে যে ধরনের আলোচনা হয়েছে সেখানে নাহিদ ইসলাম ছিলেন, আখতার হোসেন ছিলেন, আমি ছিলাম, নুরুল হক নূর ছিলেন, তাদের যারা শীর্ষ নেতৃত্বের জায়গায়, আমাদের যারা দলের গুরুত্বপূর্ণ শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছে, উভয় আমরা বসলাম, আন্তরিক আলোচনা করলাম। অথচ টক শোতে, বিভিন্ন মিডিয়াতে যেভাবে আসলে বলা হচ্ছে আমরা যোগদান করব, এগুলো আসলে অপমানমূলক। দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু জাগো দল বিলুপ্ত করেছেন, এরপরে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেছেন, সেটিও বিলুপ্ত করে পরবর্তীতে বিএনপি গঠন করেছেন। অর্থাৎ এই যে উদারতা, আপনি যে আপনি বড় হলে আপনার দায়িত্ব অনেক, আপনাকে উদার হতে হবে, কিন্তু আপনি বলছেন আপনাদের নেতৃত্ব মেনে আপনাদের দলের ছায়াতলে আমাদের যেতে হবে, এটা আসলে মিথ্যাচার এবং এই ধরনের কোনো আলোচনা হয়নি। দেখেন, সেখানে আমি নিজেই কিন্তু নিজের জায়গা থেকে বলেছি যে আপনারা কেউ যদি মনে করেন যে আমরা এনসিপিতে যুক্ত হব তাহলে ভুল। আমরা একসাথে কাজ করতে চাই, যেহেতু একসময় আপনারা আমাদের সাথে। তাহলে কি সামনে আপনারা জোটবদ্ধভাবে নির্বাচন করার যে কথাটা বারবার আসছে বিভিন্ন গণমাধ্যমে এবং অনেক সাক্ষাৎকারেও অনেকে এইভাবে বলেছেন, তাহলে কি সেটি এখন আর হচ্ছে না, নাকি সেটি নিয়ে এখনো আলোচনা করবেন আপনারা? দেখেন, তাদের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার বা তাদের সাথে জোট গঠন করার কোনো আলোচনা হয়নি, যেহেতু এনসিপির অধিকাংশ নেতৃবৃন্দ একসময় ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছে, এখানে শিশির আছে, সেও কিন্তু আমাদের সাথে আমাদের দলের রাজনীতি করেছে। তো এনসিপির অনেক নেতৃবৃন্দ আন্তরিক, তারা চায় যে আমরা একসাথে কাজ করি। ঠিক একইভাবে গণ অধিকার পরিষদের অনেক নেতৃবৃন্দ আন্তরিক। এই যে নেতৃবৃন্দের আন্তরিকতা, এই জায়গা থেকে মূলত আমরা কিভাবে এটা সমন্বয় ঘটাতে পারি, এই জন্য আমরা বসেছিলাম। কিন্তু আমাদেরকে পরিকল্পিতভাবে মিডিয়ার সামনে অপদস্থ করা হচ্ছে এবং তারা এমন বোঝাচ্ছে যে এনসিপি বিশাল দল হয়ে গেছে। পরিকল্পিতভাবে অপদস্থ করার কথা বলছেন রাশেদ খান, জনাব শিশির, আপনি এটার উত্তর কি দিবেন? প্রথমত হচ্ছে, রাশেদ ভাই একটি দলের খুব সিনিয়র নেতা, ওনার সাথে আমাদের দলের শীর্ষ নেতৃত্বের যে আলোচনা হয়েছে সেটাকে আমি আনুষ্ঠানিক আলোচনা হিসাবে আমি গণ্য করি এবং সেটাকে আমি মান্য করি। কারণ আমার দলের উনি আহ্বায়ক এবং সদস্য সচিব যে বক্তব্য দিয়েছেন রাশেদ খান এবং জনাব নুরুল হকের সাথে, সেটি হচ্ছে অফিসিয়াল বক্তব্য। কে কোথায় সোশ্যাল মিডিয়ায় কোন বক্তব্য দিল, কোন মানে অন্যান্য কোন প্ল্যাটফর্মে কোন বক্তব্য দিল, সেটি আসলে আমার জন্য, আমার দলের কোনো নেতাকর্মীর জন্য কোনো নির্দেশনা বহন করে না। হতে পারে তাদের ব্যক্তিগত মতামত বা তাদের অভিপ্রায়। একটা দলে তো বিভিন্ন মতের লোক থাকে এবং এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন পথের মানুষের তো এখানে সম্মিলন ঘটে। তবে আমরা চাচ্ছি, জাতীয় নাগরিক পার্টি চাচ্ছে যে তারুণ্যের যে শক্তি, বিশেষ করে 18 এবং যে 24-এর যে
যে আপনার তারুণ্যের যে উত্থান, সেটাকে কাজে লাগিয়ে আমরা যেভাবে এক হতে পারি, যার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্বের জন্য একটি নতুন সুবাতাস বইবে, এবং আমরা সে প্রত্যাশা রাখি। ইনশাল্লাহ আমরা আশা করি আমরা তারুণ্য এক হব, এবং সেই প্রত্যাশা আমাদের এখনো আছে। আমরা এখন পর্যন্ত অটুট কনফিডেন্স নিয়ে আছি যে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষকে একটি ভালো বাংলাদেশ উপহার দিতে পারবো, যেটা তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, এবং বাংলাদেশের মানুষ তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশা আমাদের মাধ্যমে ইনশাল্লাহ পূরণ করতে পারবে। কিন্তু আমি একটু অ্যাড করতে চাই, যদি আমাকে সুযোগ দেন। জি, দেখেন, হ্যাঁ, শিশির যেটি বললেন আন্তরিকতার সহিত কথা বললেন, কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনাদের দলের নেতারা লাগামহীন বক্তব্য দেবে আর আপনি বলবেন ব্যক্তিগত বক্তব্য, এটি তো হতে পারে না। তাকে আপনি কারণ দর্শানোর নোটিশ দেন যে দুটি দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের ভিতরে বৈঠক হচ্ছে, সেই জায়গায় আপনি কেন এই ঐক্য প্রক্রিয়াকে আপনি ভেঙে ফেলার জন্য বা ভেস্তে দেওয়ার জন্য আপনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন? তো এইগুলো তো তাকে আপনি কারণ দর্শানোর নোটিশ দিতে পারবেন, আপনি দেননি। এবং তিনি তো রীতিমতো আমাদেরকে অপদস্থ করছেন, এবং পত্রিকায় লিড নিউজ হচ্ছে, বাংলাদেশ প্রতিদিন আমি দেখলাম সেখানে যেভাবে উল্লেখ করা হয়েছে, বিবিসি নিউজে যেভাবে আমার বক্তব্য আপনি দেখেছেন যে আমি কত আন্তরিকতার সহিত বক্তব্য দিয়েছি, আর আপনাদের নেতারা কিভাবে কত অপদস্থ করে আমাদেরকে বক্তব্য দিয়েছে। ভাই, আপনি যদি আমার সাথে এক হতে চান, আপনাকে তো আন্তরিকতা দেখাতে হবে, আপনাকে তো ত্যাগ স্বীকার করতে হবে। আপনি যদি বলেন যে এনসিপি ছায়াতলে যেতে হবে, এনসিপির নেতৃত্ব মেনে আসতে হবে, ভাই আমরা তো মানে আকাশ থেকে পড়ি নাই, আপনি তো আমাদেরকে চিনেন, আপনি আমাদের সাথে ছিলেন। সুতরাং এই যে আপনি আমার সাথে ছিলেন, আপনার সাথে আমরা একটা সম্পর্ক আছে, রাজপথের সম্পর্ক, একসাথে লড়াই করেছি, এবং মানুষের একটি চাওয়া পাওয়ার জায়গা আছে, জনগণের একটি চাপ আছে যে এই দুটি তারুণ্য যারা বিভিন্ন দলে বিভক্ত বা আলাদা দল করছে, এরা যাতে একসাথে কাজ করে। আপনি দেখেন, যখন আমরা এবং আপনারা এক হওয়ার আলোচনা এসেছে, মানুষ এইটাকে কতটা পজিটিভ ভাবে গ্রহণ করেছে। কিন্তু এই পজিটিভ চিন্তাটা যারা নেগেটিভ চিন্তায় ডাইভার্ট করছে, তারা কি আদৌ ঐক্য চায়? তো যারা ঐক্য চায় না, তাদেরকে কেন পানিশমেন্টের ব্যবস্থা করছেন না? তারা তো প্রায় আপনাদের দলের সুনাম নষ্ট করছে। যে ধরনের লাগামহীন বক্তব্য হাসান মাহমুদ দিত, আপনাদের কতিপয় নেতৃত্ব সেই ধরনের বক্তব্য দিয়ে আপনাদের দলকে ক্ষতি করছে। আপনাদের দলের কিন্তু একটা বিশাল সম্ভাবনা আছে। আওয়ামী লীগ শুধুমাত্র হাসিনার কারণে ধ্বংস হয়নি, আওয়ামী লীগ ধ্বংস হয়েছে হাসিনার কতিপয় মন্ত্রী যেভাবে লাগামহীন বক্তব্য দিয়েছে, এই কারণে মানুষ কিন্তু মনক্ষুণ্ণ হয়েছে। আজকে আপনার দলের কয়েকজন নেতা, যেখানে আমরা পজিটিভ একটি জায়গায় আসলাম, আপনার বক্তব্য আমি শুনেছি বিভিন্ন মিডিয়াতে, আপনি অত্যন্ত পজিটিভ কথা বলেছেন, আমাদের নেতৃবৃন্দ পজিটিভ কথা বলছে, সেই জায়গায় আপনাদের একদম শীর্ষ পর্যায়ে, এমনকি আপনাদের যারা স্থায়ী কমিটির মেম্বার, তারা নেগেটিভ বক্তব্য দিচ্ছে। তারা বলছে যে আমরা আমাদের নেতৃত্বে বিশাল একটা শক্তি গঠন করতে চাই। ভাই, আমরা তো অনেক স্যাক্রিফাইস করে আপনাদের সাথে আসতে চাচ্ছি, আমরা ছাড় দিতে চাচ্ছি। সেই যে ছাড় দিয়ে আপনারা এনসিপির সাথে আসতে চাচ্ছেন বলছেন রাশেদ খান, এনসিপি কি সেই ছাড় আসলে দিচ্ছে কিনা, আপনারা যেহেতু আলোচনার পর্যায়ে আছেন? দেখেন, এনসিপির পক্ষ থেকে কিন্তু সর্বপ্রথম প্রস্তাব করা হয়েছে, যখন নুরুল হক হাসপাতালে তাদের যারা দেখতে গিয়েছে, তারা বলেছে যে ভাই আলাদা থেকে আপনিও মার খাচ্ছেন, আমরাও মার খাচ্ছি, এর আগে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে, ঠিক আছে, আসিফ মাহমুদ এখন তাদের দলে নাই, কিন্তু একটা সম্পর্ক তো আছে, নেক্সাস তো আছে, তারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে একসাথে আন্দোলন করেছে, তার উপরে বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করা হচ্ছে, আসিফ নজরুল স্যারের উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে। এই সরকার তো আমাদের বাইরে কেউ না। আজকে দেখেন, শুধুমাত্র তো এনসিপির নেতা আক্তারের উপরে আক্রমণটা হয়নি, বিএনপির মহাসচিব তার সাথে তুইতুকারি করা হয়েছে, তাকে জুলাই সন্ত্রাস বলা হয়েছে। এইখানে আমার একটা প্রশ্ন আছে, এক মিনিট, আমি শিশিরকে দুইটা প্রশ্ন করব, তার আগে আপনাকে একটা প্রশ্ন করে নেই। নিউ ইয়র্কের যে ঘটনাটা, আমরা যদি এটা একটু পর্যবেক্ষণ করি, বা এর আগে লন্ডনে যা হয়েছে বা সুইজারল্যান্ডে যা হয়েছে, আপনি কি লক্ষ্য করেছেন কিনা বাংলাদেশের বাইরে যখন রাজনীতিবিদরা যাচ্ছে, সেখানে বিএনপির নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছে, সেখানে এনসিপির নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছে, কিন্তু আরও একটি রাজনৈতিক দল আছে, সেখানে জামায়াত ইসলামের নেতাকর্মীদের উপর কিন্তু এই প্রবাসী আওয়ামী লীগেরা কোনো হামলা করছেন না বা তাদেরকে কোনো বাধা দিচ্ছেন না। এবং ঢাকা শহরে যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বিএনপির নেতাকর্মীরা বাধা দিচ্ছেন, কিন্তু অন্যরা তেমন সক্রিয় না। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আমার মনে হয় যে আপনি একজন বিশ্লেষক এবং আপনি খুব ভালো লেখেন, আপনার লেখা আমি নিয়মিত পড়ি, সেই জায়গা থেকে আপনি আমার থেকে ভালো বিশ্লেষণ করতে পারবেন। তারপরে আমি বলি, দেখেন, জামাত ইসলাম তারা তাদের ইতিহাসের সব থেকে একটি জনপ্রিয় মুহূর্ত তারা উপভোগ করতেছে, তারা আগামীতে ক্ষমতায় যেতে চায়। এখন ক্ষমতার হিসাব নিকাশ হলো, মানে আপনি বুঝেন তো, ভোটের রাজনীতি করতে গেলে আসলে যেভাবে আপনার, আমি এখানে বলাটাও ঠিক হবে না,
ভোটের রাজনীতির কারণে হয়তো জামাত ইসলাম সেইভাবে আওয়ামী লীগের বিষয়ে মন্তব্য করছে না। তারা এখন যতটা মন্তব্য করছে আমি দেখলাম যে বিএনপিকে নিয়ে, মানে বিএনপি মনে হচ্ছে এই দেশের গণতন্ত্রের প্রধান শত্রু, এবং আমার কাছে মনে হচ্ছে জামাত ইসলামের নেতাদের বক্তব্য শুনলে মনে হয় যে তারা অভ্যুত্থানটা মনে হয় বিএনপির এগেইনস্টে হয়েছে, মানে আওয়ামী লীগের। আমাদের আসলে এই আলোচনাগুলো শেষ করতে হবে। তবে রাশেদ খান, আপনি যে প্রসঙ্গটি তুলেছেন, যেহেতু আমাদের সাথে শামসুজ্জামান দুদু তিনি আছেন, তার কাছ থেকে ছোট করে কথাটা শুনে আসলে আমরা এই আলোচনা শেষ করতে চাই। যে যেটি আসলে বলছিলেন রাশেদ খান, যে জামায়াতের এক ধরনের মনোভাব প্রকাশিত হচ্ছে এরকম যে বিএনপি তাদের আসলে এক ধরনের অপোনেন্ট হিসেবে দাঁড়িয়ে গেছে। আসলেই কি তাই? বিএনপিও কি সেরকম মনে করে? আমরা তা মনে করি না বলেই জামাতকে নিয়ে আমাদের কোনো উদ্বিগ্নতাও নাই। জামাত একটি গণতান্ত্রিক আন্দোলনের পাঠ অথবা সংগঠন, তারা তাদের মতো করে চলে। তারা ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল, তারা তাদের মতো করে চলে। তারা সরকার গঠন করবে, তারা বাংলাদেশকে ঘুরিয়ে দেবে, এ তো দাবিই করতে পারে। যে কোনো রাজনৈতিক দলই যদি তারা আশাবাদী না হয় সেভাবে তারা কথা বলবে। কিন্তু তাদের পিছন দিকটা এত বিতর্কিত এবং কালো অতীত, এইসব বিষয়গুলো তারা জানে বলে কখনো কখনো সেগুলো আড়াল করতে চায়, ঢাকতে চায়। তো নির্বাচনী রাজনীতিতে জামাত আমার কাছে মনে হয়েছে প্রতিষ্ঠার পর থেকে, যেমন ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান ইসলামিক ছিল, সেই সময় ইলেকশনে করে তাদের খুব একটা ভালো রেজাল্ট নাই। এমনকি বাংলাদেশের 54 বছরের রেজাল্টও খুব ভালো না। এমনকি 24-এ গণঅভ্যুত্থান পর, যেমন পাকিস্তান আন্দোলনে তারা বিরোধিতা করছে, বাংলাদেশে আন্দোলনে তারা বিরোধিতা করছে, 24-এ গণঅভ্যুত্থানের পরপরই তারা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে। সমালোচনার মুখে 24-48 ঘন্টার মধ্যে তারা তা প্রত্যাহার করে। সেই জন্য জামাত বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা আছে, কিন্তু নির্বাচনী রাজনীতিতে খুব ভালো কিছু অতীত আছে আমার কাছে মনে হয়নি। সেই জন্য খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। যে কারণে বিএনপি মনে করে যে তারা পাশাপাশি চলতে পারে, যেমন এনসিপি নতুন একটি দল হিসেবে বা অন্য যেসব রাজনৈতিক দল হিসেবে তারা তাদের মতো করে চলবে, এটা তো স্বাভাবিক। একই রকম ভাবে সব দলই আসলে পাশাপাশি চলতে পারে। এবং আপনি যেমনটা বলছিলেন, সামনে নির্বাচন আসছে, আলোচনা আসলে আরো হয়তো সামনের দিনে দীর্ঘায়িত হবে, আরো নানা বিষয় হয়তো সামনে নিয়ে আমরা আলোচনা করব। আজকে আসলে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু যুক্ত হয়েছেন, জয়নাল আবেদীন শিশির আপনাকে, এবং রাশেদ খান আপনার সাথে যদিও একটু কম সময় আমরা পেয়েছি, তবে সামনে নিশ্চয়ই আবারও আলোচনা করবার সুযোগ হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, অতিথিদের বিদায় দিতে হলো, তবে আমাদের সাথে স্টুডিওতে আছেন মারুফ মল্লিক, তিনি সিনিয়র সাংবাদিক আছেন, এবং এই আলোচনা, রাজনৈতিক আলোচনাটা এখানে শেষ করতে হচ্ছে। তবে ৭১ জার্নালে আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব একটি বিরতির পর। সেই বিরতির পর নিশ্চয়ই দর্শক আপনারাও যুক্ত থাকবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবারও আমন্ত্রণ ৭১ জার্নালে। আমরা প্রথম দিকে আলোচনা করছিলাম রাজনীতি নিয়ে, কিন্তু একই সাথে যেহেতু সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি, এরই মধ্যে গণমাধ্যমগুলোর নানা খবরের ভিড়ে নিশ্চয়ই সবারই নজর আছে যে এরই মধ্যে আমরা দেখেছি অগ্নি দুর্ঘটনায় মারা গেছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী থেকে শুরু করে, এবং আরেকটি দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। সেটি পেট্রোল পাম্পে আজকেই বিকালের পরে মহাখালীতে এক পেট্রোল পাম্পে সেটি বিস্ফোরণে 7 জন দগ্ধ হয়েছেন। সে খবর আসলে আছে গণমাধ্যমগুলোতে। যেটি আসলে আলোচনা আমরা করতে চাই সেটি হচ্ছে যে টঙ্গীতে যেই রাসায়নিক পদার্থের কারখানায় আগুন লেগেছিল, সেখানে ফায়ার সার্ভিসের একজন কর্মী দগ্ধ হয়ে তিনি আজকে মারা গেছেন, এবং আরও যারা আহত হয়ে আছেন তাদের অবস্থা খুব একটা শারীরিকভাবে ভালো নয়। বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে বারবার নানা রকম নির্দেশনা আদালতের আসার পরেও এই রাসায়নিক পদার্থের যেই কারখানাগুলো আছে সেগুলো কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না, ব্যবসায়ীদের থামানো যাচ্ছে না, এবং সেটি লোকালয়ে আসলে থাকছে।
আমাদের আসলে কি করবার আছে। যুক্ত আছেন আমাদের সাথে অতিথি হিসেবে অবসরপ্রাপ্ত মেজর শাকিল নওয়াজ, সাবেক পরিচালক, তিনি ফায়ার সার্ভিসে। অসংখ্য ধন্যবাদ জনাব শাকিল নওয়াজ, যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনার সাথে হয়তো এই বিষয়ে আরও আমরা অনেক আলোচনা করেছি, আপনি নানা ধরনের পরামর্শও দিয়েছিলেন, কিন্তু দিন শেষে ঘুরে ফিরে আলোচনা আমাদেরকে আরও করতেই হচ্ছে, কারণ দুর্ঘটনা থামছে না। আমরা যদি রাসায়নিক পদার্থের যে কারখানা গতকাল টঙ্গীর খবর যদি একটু বলি, তাতে যেহেতু একজন ফায়ার সার্ভিসের কর্মী মারা গেছেন এবং আরও 3 জন আহত হয়ে আছেন, যাদের অবস্থা একেবারেই সংকটাপন্ন বলা যায়। চিকিৎসকরা আসলে বলে দিয়েছেন তারা সুস্থ হয়ে ফিরবেন কিনা সেই সম্ভাবনা আসলে একেবারেই কম। তারপরেও আমরা আশা করি যে হয়তো কোনো মিরাকেল ঘটে যাক, কিন্তু যেই মিরাকেলের অপেক্ষায় আসলে আমরা সাধারণ মানুষরা থাকি, যে এই ধরনের কারখানাগুলো থাকবে না লোকালয়ে, এই ধরনের কারখানায় দগ্ধ হবে না কোনো মানুষ, সেখানে আসলে আমাদের কি করবার আছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো এখানে শুরুতে আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের যে ফায়ার ফাইটার শামীম আজকে মারা গেল, তার আত্মার এই কামনা করছি, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করে, এবং তার যে পরিবার, এই 3টা বাচ্চা রেখে উনি চলে গেলেন, এবং এই পরিবারের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। তো এই বাচ্চাদের যেন আল্লাহ তাআলা দেয়, এবং আমরা সবাই যেন এই বাচ্চাদেরকে একটা মানুষের মতো মানুষ তৈরি করতে পারি, এটা কিন্তু পরবর্তী প্রচেষ্টা থাকবে। আমি ফায়ার সার্ভিসের ডিজি মহোদয়কে বলবো যে উনি যেন এই ব্যাপারে সর্বাত্মক ই করেন। তাই এখন দেখা যায় যে ফায়ার সার্ভিসের লোকগুলো মারা যায় কেন। আমি যেহেতু ফায়ারের ডাইরেক্টর হিসেবে ছিলাম, অ্যান্ড আই ইউজ টু ফাইট ফ্রম দি ফ্রন্ট। তো আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের একমাত্র যে অর্গানাইজেশন, ইট ইজ দি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, যারা মৃত্যুর সাথে সবসময় ফাইট করে তারা অগ্নিকে প্রতিহত করে। কিন্তু এই যে ভেজাল, এই যে মৃত্যুর পরিবেশ যে তৈরি করছে ওয়াল আর এটা দায়িত্ব কিন্তু বর্তায় যারা ব্যবসায়ী তারা ইনভলভ রয়েছে, এবং সরকারের যে প্রতিষ্ঠানগুলো এবং সরকারের যে সচিবালয়ের যে কর্মকর্তারা যারা আছেন, তাদের এই উপরে সম্পন্ন কিন্তু দায়িত্ব বটে। আপনি কাম টু দ্য পয়েন্ট, একটা অর্গানাইজেশন কেমনে চলতে পারে 2003-এর আইন দিয়ে, যে আইনটা ভঙ্গ, সেখানে কিন্তু আপনি ফায়ার ফাইটারকে নিয়োগ দিচ্ছেন শুধুমাত্র অগ্নি নির্বাপন করার জন্য এবং তাকে পানির থেকে উদ্ধার করার জন্য, এবং আপনার রেগুলারিটির কিছু কাজ করার জন্য, আর কোনো কিছু নেই। উইথ দি প্যাসেজ অফ টাইম, এই যে যত দেশ উন্নত হচ্ছে, কেমিক্যাল কিন্তু তত বিভিন্ন ধরনের কেমিক্যাল কিন্তু আসতেছে। কেমিক্যাল ছাড়া কিন্তু দেশের উন্নতি কোনোভাবে সম্ভব না। এই 2003-এর ভঙ্গুর আইন নিয়ে, যেখানে এই সমস্ত মডার্ন জিনিসপত্র যে সময় এক সময় ছিল 2003-এ আগুন ছিল করে, সে আগুনটা এখন কেমিক্যালে চলে আসছে। এই আইনটার কোনো পরিবর্তন কিন্তু হয়নি। এই আইন পরিবর্তন না হলে পরে বারে বারে আমরা কিন্তু চিল্লে আসতেছি। একটা ছেলেকে আপনি শুধু ফায়ার ফাইটিংয়ে নিয়ম দিচ্ছেন, আর তাকে আপনি পশু উদ্ধার করার জন্য, পাখি উদ্ধার করার জন্য, রোড অ্যাক্সিডেন্ট করার জন্য, তাকে কেমিক্যাল ফায়ার করার জন্য, তাকে দুনিয়ার সব কাজ কারবার তাকে করছে, যার ফলে সে কিন্তু তার প্রফেশনালিজম কিন্তু অন গ্রাউন্ডে সে কিন্তু করতে পারছে না। এখন কাম টু দ্য পয়েন্ট, টঙ্গীর এই জায়গাতে কি ছিল? আমি টম্বাকো ফয়েল যেটা ফায়ার ফাইটিং করেছি, সেখানে ইনস্ট্যান্টলি 36 লোক মারা গিয়েছে। সেখানে এই কেমিক্যাল স্টোরেজে ছিল সোডিয়াম বাইকার্বনেট, মেটা, প্লাস্টিক, ব্লিচিং পাউডার, হাইড্রাস, স্টোন এবং সোডা। দিজ আর ভেরি ডেঞ্জারাস কেমিক্যাল। এই কেমিক্যালগুলো আপনি বলেন যে রেসিডেন্সিয়াল এরিয়া কি বা এই নর্মাল এরিয়াকে থাকার কথা? তাহলে কি যে সরকারের যে বিভিন্ন অর্গানাইজেশন, যে ডিস্ট্রিক্ট কমিশনার আছে, সিটি কর্পোরেশন এরিয়া আছে, এখানে কলকারখানা অধিদপ্তর আছে, তারা কি চোখের ভিতরে বিস্ফোরক অধিদপ্তর আছে, তারা কি চোখে দিনের সানগ্লাস পরে আছে নাকি? আর একটা করে দুর্ঘটনা ঘটবে, ফায়ার ফাইটার মারা যাবে, অনেক লোক মারা যাবে, এটা কোনোভাবে কাম্য করা যায় না। আপনি ইউল বি সারপ্রাইজ, এই যে কেমিক্যালগুলোর নাম করলাম, এই কেমিক্যালগুলো কিন্তু কেউ না, বিস্ফোরক অধিদপ্তর আমার সাথে কথা বলেছে, তো ভাই এগুলো তো লাইসেন্স আমরা দিই না, এগুলো নীতি নির্ধারণ কিন্তু এখনো সলিউশন হয় নাই। কে লাইসেন্স দিবে,
কিভাবে করবে, এই লাইসেন্স কে দিবে, এই জটিলতায় পড়ে দেখা যায় মাঝখান থেকে কিছু সুবিধাভোগী যারা ব্যবসায়ী রয়েছেন তারা এই ধরনের কারখানাগুলো তৈরি করছেন এবং সবার চোখের সামনে, আপনিও বলছিলেন যে সবার চোখের সামনেই আসলে এই ধরনের কারখানাগুলো হচ্ছে, মানুষ সেখানে হচ্ছে যাচ্ছে এবং দগ্ধও হচ্ছে। দায় এড়ানোর আসলে বক্তব্য আমরা প্রতিবারই শুনি যখন এরকম দুর্ঘটনা ঘটে, কেউই জানে না কেমন করে আসলে এই কেমিক্যালের যেই কারখানাগুলো সেগুলো সেখানে থাকলো। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে একজন ফায়ার সার্ভিসের কর্মীকে তো আমরা দক্ষ করে তুলি, কিন্তু আপনি বেশ ক্যাটাগরিভাবে ভাগ করে বলছিলেন যে একজন ফায়ার সার্ভিসকে আসলে যে কর্মী কাজ করেন তাকে জানতে হয় যে কোন কোন কাজে উনি নিয়োগপ্রাপ্ত থাকবেন, কিন্তু আমরা তাকে সকল কাজেই ব্যবহার করি। আপনি উদাহরণ দিয়ে বলছিলেন যে একটি পশু পাখিও উদ্ধার করার জন্য আমরা ফায়ার সার্ভিসের একজন কর্মীকে ডাকি। এই জায়গাগুলো আসলে ভাগ করার সময় এসেছে কিনা আপনার কাছে কি মনে হয়, এবং তাদেরকে আরো উন্নত ট্রেনিং ইকুইপমেন্টের সাথে পরিচয় করানো, সেগুলোর জায়গায় আসলে যাওয়ার দরকার কিনা? ডেফিনেটলি আপনাকে সময়ের সাথে নিজেকে আপনি ডেভেলপ করতে হবে, এটাই কিন্তু। এবং ফায়ার ফাইটিং হলো আপনার সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের উপরে চলে। এটাকে আপনার কিন্তু সবসময় কিন্তু বিদেশের যে টেকনোলজি যে ডেভেলপমেন্ট, যে এনভায়রনমেন্ট যে চেঞ্জ হচ্ছে এর উপরে খাপ খেয়ে কিন্তু আপনাকে ওইভাবেই গড়ে তুলতে হবে। আগে যে বললাম না খড়ের আগুন, এখন তো খড়ের আগুন নেই, এখন সেটা কেমিক্যাল আগুন চলে গেছে। তার মানে আপনাকে ওইভাবে ডেভেলপ করতে হবে। কিন্তু যে লোকটা শুধু আপনি অর্ডিনারি ফায়ারের জন্য তাকে নিয়োগ দিচ্ছেন, তাকে আপনি কেমিক্যাল ট্রেনিং না দিয়ে তাকে কেমিক্যাল ফায়ার ফাইটিং এ কোনোদিন আপনি তাকে প্রেরণ করা উচিত না। অর্থাৎ আমাদেরকে আসলে এইভাবে আস্তে আস্তে ভাগ করে নিতে হবে। আলোচনাটি শেষ করতে হচ্ছে আজকে, আর আলোচনা করবার সুযোগ আমাদের একেবারেই নেই। জনাব শাকিল নেওয়াজ, নিশ্চয়ই আমরা ফিরবো আবারও কোনো খবর আপনার সাথে যদি আমাদের সাথে আলোচনা করবার সুযোগ হয়। দর্শক, যেমনটা আসলে আমাদের অতিথি বলছিলেন বারবার যে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কম বেশি অনেক ঝুঁকি নিয়ে, নিজের ঝুঁকি নিয়ে অন্যের জীবন রক্ষা করে থাকেন। তাদের আসলে নিশ্চয়ই নিরাপত্তার বিষয়টি কর্তৃপক্ষ দেখবেন, আমরা সেই আশাই রাখতে চাই। বিরতির সময় হয়ে গেলে একাত্তর জানালে নিশ্চয়ই পরবর্তী বিরতিতে আবারও যুক্ত হবেন আপনারা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি, হেলদি বেশি, স্বাদেও খুশি। শুধুমাত্র বাছাইকৃত সরিষা দানা থেকে তৈরি, তাই ঝাঁঝ ও স্বাদে একদম শতভাগ। ফ্রেশ সরিষার তেল, বাংলার সেই স্বাদ। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য। আবার আমন্ত্রণ একাত্তর জার্নালে। আলোচনা আমরা শেষ করতে চাই অনুষ্ঠানের শেষের দিকে, তবে দেশের বাইরের একটি খবর নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে এরই মধ্যে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি ফ্রান্স থেকে শুরু করে বেশ কয়েকটি বড় বড় দেশ তারা অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। কিন্তু এর মাঝেই ট্রাম্প বলেছে যে এই যুদ্ধ যেন শেষ হয়, কিন্তু ইসরায়েল আবার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অনেকটা হাস্যকর অবস্থায় পরিণত হচ্ছে কিনা বিষয়টি, এবং কোনো বিশ্লেষক বলছেন যে বড় বড় দেশগুলো এত বছর পরে কেন স্বীকৃতি দিচ্ছে, অনেকটা নিজেদের উপর থেকে দোষ কাটানোর জন্য। আসলেই কি তাই? মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান, নিরাপত্তা এবং পলিসি বিশ্লেষক, তিনি যুক্ত আছেন আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আসলে কি বিশ্বের বড় বড় মোড়লগুলো এখন ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যে প্রক্রিয়া নিজেদের দায় এড়ানোর কারণে আসলে করছে কিনা, কি মনে হয় আপনার কাছে? আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরে আমার জবাব হচ্ছে যে ওই সমস্ত দেশগুলোতে জনমত তাদের বিপক্ষে চলে গেছে, জনরোষ থেকে বাঁচার জন্যে এটা করেছে। আর এই যে ব্রিটিশ
আরেকটা ছোট্ট কণিকা আপনাদের মূল্যায়নের সুবিধা হবে যে 157টা দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে এবং এটা 193টা রাষ্ট্রের মধ্যে। আর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য যারা আছে 5টা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চায়না এবং রাশিয়া। তো ফ্রান্স এবং ব্রিটেন এই সম্প্রতি স্বীকৃতি দিল, আর আমেরিকা দেয়নি। এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা বা অন্য যত কিছু অভিযোগ থাকুক আপনার ইউএন সিকিউরিটি কাউন্সিলে সেটা তারা ভেটো দিয়ে বসবে। এই একটুখানি আপনাকে পিছনে নিয়ে যাওয়ার দরকার আমাদের। 108 বছর আগে এই ব্রিটেন থেকে বেলফোর ডিক্লারেশন, যেটা হচ্ছে এই ইসরায়েলি রাষ্ট্রের ভিত্তি সূচনা করে, এবং তখন থেকেই আস্তে আস্তে ওই প্যালেস্টাইন রাষ্ট্রের জনবসতির ওখানে তাদেরকে আমাদের আলোচনা একেবারেই শেষ পর্যায়ে ছোট করে একটা প্রশ্ন করে ছোট করে উত্তর নিতে চাই। সেটি হচ্ছে এই স্বীকৃতির মধ্য দিয়ে আপনার কাছে কি মনে হয় যে ইসরায়েল তো তাদের যুদ্ধ বন্ধ করছে না, বন্ধ কি আদৌ সামনের দিনে আপনি দেখতে পান কিনা হবার? আপনি আমারে এই ইয়েস নো ভেরি গুড উত্তর দেওয়া একটু কঠিন, সময় আসলে কম। তাই আমি জানি এটা প্রথমত হচ্ছে যে এইটার ফলে আপনার ইসরায়েলের উপরে চাপ পড়বে এবং আমেরিকার উপরে চাপ পড়বে। তবে এই চাপটা এখনই ওইভাবে অনুধাবন করা যাবে না যে কারণে তারা সব কিছু ঠান্ডা হয়ে যাবে। তো একটু চাপ পড়বে এবং এর ফলে জনমতের আরও বেশি, বিশ্ব জনমত আরও প্যালেস্টাইনের পক্ষে যাবে। এবং বিশেষ করে বর্তমানে গাজায় যে গণহত্যা হচ্ছে, সেই গণহত্যার প্রেক্ষিতে বিশ্ব জনমত যেভাবে ফুঁসে উঠেছে, কিন্তু ওই আমেরিকার সরকার বা আমেরিকা এ বিষয়ে কোনো কথা বলে না। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমেরিকা ইসরায়েলকে সহায়তা করছে সব ধরনের, সব মারণাস্ত্র দিয়ে, তো তাদের একটা অঙ্গ হচ্ছে আপনার ইসরায়েল, কিন্তু সবচেয়ে শক্তিশালী অঙ্গ। সুতরাং আমরা ঠিক ওইভাবে সমাধান আশা করব না। তবে যেটা হয়েছে, এ যাবৎ যা হয়েছে, এটা দারুণভাবে এটা প্রভাব পড়বে। এবং ইসরায়েল আরেকটা ভুল করেছে, যে আরব রাষ্ট্রগুলো, বিশেষ করে জিসিসির 6টা দেশ আছে, তাদের মধ্যে কাতারে আক্রমণ করে এই জিনিসগুলো আরও উস্কে দিয়েছে। সুতরাং এদিকে আজকের খবর হচ্ছে, দেখলাম সেটা হচ্ছে মিশর তারা নতুনভাবে তাদেরকে সমরাস্ত্রে সজ্জিত করছে এবং চাইনিজ অস্ত্র। তো সব মিলায় পরিস্থিতিটা এমন, ইসরায়েলের পক্ষে যাচ্ছে না, আমেরিকাও মুখে বলছে কিন্তু আসলে ভিতরে ভিতরে ফিল করছে যে জিনিসগুলো তাদের বিপক্ষে যাচ্ছে। তো প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা সুদূর পরহতা হলেও সূচনা হচ্ছে এবং এই স্বীকৃতির ফলে এগুলো আরও গতি পাবে বলেই আমার ধারণা। অনেক ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান যুক্ত হয়েছেন। নিশ্চয়ই আগামীতে কোনো নিরাপত্তা বিষয়ক নানা রকম আলোচনা আপনার সাথে করার সুযোগ হবে। আজকে একেবারেই সময় কম। ধন্যবাদ আপনাকে। মারুফুল, আপনাকে ধন্যবাদ। আলোচনা আসলে চলবে সামনের দিনগুলোতে, যেহেতু নানা বিষয় আছে, বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলোতে সবচেয়ে বেশি আলোচনা হয়। আবারও নিশ্চয়ই আপনাকে আমরা পাবো, আশা করি ৭১ জানুয়ারি। দর্শক, ৭১ জানুয়ারি শেষ করতে হচ্ছে। এতক্ষণ নিশ্চয়ই সাথে ছিলেন, নানা খবরাখবর নিয়ে আলোচনা করেছি আমরা। ৭১ জানুয়ারি আবারও আগামীকাল হাজির হবে নানা খবর নিয়ে, নিশ্চয়ই তখন সাথে থাকবেন।